প্রচলিত একটি প্রবাদ বাক্য, যার অর্থ অপেক্ষার ফল ভালো হয়। কিন্তু আসলে কি সবসময় অপেক্ষার ফল ভালো বা সুমিষ্ট হয়? পত্রপত্রিকায় তো কত নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া হয়, দেয়ালে কত নিখোঁজের ছবি টানানো দেখা যায়। সেই নিখোঁজ মানুষটির পরিবারের কি দুর্দশা হয় বা কি পরিণতি হয় তার আপনজনদের, সে খবর কি কখনো ছাপা হয় বা কেউ কি তাদের খবর রাখে? আপন কেউ এই পৃথিবীতে বেঁচে নেই এ কথা মেনে নিতে কষ্ট হলেও মানুষ অন্তত এটুকু জানে যে মৃত মানুষটি আর ফিরে আসবে না। কিন্তু হারিয়ে যাওয়া মানুষের ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। মানুষটি কোথায় আছে, কেমন আছে, সে বেঁচে আছে নাকি নেই, কোনোদিন আদৌ কি ফিরে আসবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। হারিয়ে যাওয়া মানুষটির আপনজনেরা গোটা একটা জীবন কাটিয়ে দেয় অপেক্ষায়। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসে ফুটে উঠেছে এমনই একজন নিখোঁজ মানুষের পরিবার পরিজনদের গল্প। সংসারের কর্তা যখন হারিয়ে যায় তখন কি হয় তার আপনজনদের, তাদের জীবন কোন দিকে মোড় নেয়, কেমন কাটে তার স্ত্রী সন্তানদের জীবন, তারই বর্ণনা করেছেন এই উপন্যাসে। উপন্যাসটি পড়তে পড়তে পাঠক বিরক্ত হলেও এটি ধরে রাখবে পাঠককে। একসাথে বড় হতে হতে ইমন ও মিতুর প্রেম, সুপ্রভার চঞ্চলতা আকর্ষণ করবে পাঠককে, আবার সুরাইয়ার প্রতি বিরক্তিরও উদ্রেক ঘটাবে। বাবার শাসনের অভাবে কিভাবে সন্তানেরা বিপথে যায় তারও সূক্ষ্ম বর্ণনা করেছেন লেখক। উপন্যাসের শুরুতে দেখা যায় স্বামী হাসানুজ্জামান, একমাত্র ছেলে ইমন, গ্রামের বাড়ি থেকে বেড়াতে আসা শাশুড়ি মা ও দেবর ফিরোজকে নিয়ে সুরাইয়ার সুখের সংসার। সুরাইয়া তার সংসারে নতুন সদস্য আগমনের আভাস পায়। ইমনের বয়স মাত্র 5 বছর, কেবলই তার একটি দাঁত পড়েছে। সেই দাঁত পড়ার সংবাদ দিতে সুরাইয়া তার স্বামীর অফিসে ফোন করে। বোঝাই যাচ্ছে যে সংসারে আনন্দের জোয়ার, তা না হলে এই সামান্য কারণে কেউ বাড়িওয়ালার ঘরের টেলিফোন থেকে অফিসে ফোন করে না। ফিরোজ এবার মাস্টার্সে পড়াশোনা করছে, তবে সে ঠিক করেছে সে পরীক্ষা দিবে না, কারণ অনার্স পাস বেকার শুনতে যতটা না খারাপ লাগে, মাস্টার্স পাস বেকার কথাটা তার চেয়ে বেশি খারাপ শোনায়। সুরাইয়া ঠিক করে রাতে স্বামী বাসায় ফিরলে তাকে সুসংবাদটা দিবে। রাতে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। হাসান সাহেব গরম ধোয়া ওঠা ভাত খেতে খুব পছন্দ করে, তাই সুরাইয়া গরম ভাত রান্না করে ইমনের বাবার জন্য অপেক্ষা করতে থাকলো। এত গরম ভাত কেউ কিভাবে এমন গ্রাসে খেতে পারে তা সুরাইয়ার বুঝে আসে না। স্বামীর প্রতি সুরাইয়ার প্রেম, সম্মান, যত্ন কতটা সেটা এখান থেকেই বোঝা যায়। রাত অনেক বেজে গেছে, হাসানুজ্জামান বাসায় ফিরছেন না। গরম ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। মনের মধ্যে নানা রকম বাজে চিন্তা এলো, সুরাইয়া প্রশ্রয় দিচ্ছে না। হঠাৎ দরজায় আওয়াজ শুনে সুরাইয়া দৌড়ে আসে। না, হাসানুজ্জামান নয়, ফিরোজ। সুরাইয়ার শাশুড়ি তাকে সান্ত্বনা দিয়ে বলেন তিনি গণনা জানেন। গণনা করে দেখেছেন ইমনের বাবা রাতেই বাসায় ফিরবেন। বৌমার প্রতি শাশুড়ির এই স্নেহময়ী আচরণ অবশ্যই পাঠকের মনে জায়গা করে নিবে। রাত পার হয়, নতুন দিন ফোরায়। হাসানুজ্জামানের কোনো খোঁজ পাওয়া যায় না। অফিসে খোঁজ করা হয়, সব আত্মীয় স্বজনের বাসায় খোঁজ করা হয়, আশেপাশের সব থানা, হাসপাতাল, এমনকি মর্গেও খোঁজ করা হয়। হাসান সাহেব নেই নেই নেই, কোথাও নেই। সেদিন থেকেই শুরু হয় সুরাইয়ার অপেক্ষা। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ে সুরাইয়া ও তার পরিবার। একসময় সবাই মেনে নিতে পারলেও মেনে নিতে পারে না সুরাইয়া। সে বিশ্বাস করে তার স্বামী একদিন ফিরে আসবেন, তাই সে দিন গুনতে থাকে। আস্তে আস্তে দিন যেতে থাকে। শাশুড়ি গত হন। সংসারের কর্তার অভাবে ব্যাপক অর্থকষ্টে সুরাইয়ার দিন কাটতে থাকে। সুরাইয়ার সন্তান জন্মদানের সময় ঘনিয়ে আসে। প্রসব যন্ত্রণার রাতে সুরাইয়ার অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করে। সঠিক সময়ে ফিরোজ বাড়ি ফিরে সুরাইয়াকে হাসপাতালে নিয়ে যায়। সুরাইয়ার কোল জুড়ে এক ফুটফুটে কন্যা সন্তান জন্মলাভ করে। নাম রাখা হয় সুপ্রভা। ঢাকা শহরে ভাড়া বাসায় থেকে সংসার চালানো বরাবরই ব্যয়বহুল। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির অভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারটি। 2 সন্তানকে নিয়ে ভাই জামিলুর রহমানের বাড়িতে আশ্রয় নেয় সুরাইয়া। জামিল সাহেবের সচ্ছল অবস্থা। স্ত্রী ফাতেমা, 2 ছেলে শোভন আর টোকন এবং মেয়ে মিতুকে নিয়ে জামিল সাহেবের পরিবার। জামিল সাহেব সুরাইয়াকে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকেন। কয়েকটা সম্বন্ধ আনেন, কিন্তু সুরাইয়া নারাজ। সাধারণ বাঙালি গৃহবধূর মতো সুরাইয়াও পতিপ্রেমী নারী। তার বক্তব্য তার স্বামী মারাও যায়নি, তাদের তালাকও হয়নি, তাহলে তিনি কেন আবার বিয়ে করবেন? তার দৃঢ় বিশ্বাস তার স্বামী একদিন ঠিকই ফিরবেন, একদিন ঠিকই তার অপেক্ষার অবসান ঘটবে। একাকিত্ব মারাত্মক ভয়ঙ্কর জিনিস। এটি গ্রাস করে নেয় মানব সত্তাকে, মানুষকে করে তোলে অসামাজিক। সুরাইয়ার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে না। ভাইয়ের সংসারে তার খুব একঘেয়ে জীবন কাটতে থাকে। তার নেই কোনো ক্ষমতা, নেই নিজের একটা সংসার, নেই নিজের বলতে কিছুই। খুবই হীনমন্যতায় ভুগে সে। 2 সন্তান নিয়ে ভাইয়ের বাসায় পরগাছার মতো জীবন কাটতে থাকে সুরাইয়ার। দিনকে দিন বেশ বদমেজাজি হয়ে যেতে থাকে। ফলশ্রুতিতে তার সন্তানদের সাথে বাড়ে দূরত্ব। একাকিত্বে অসম্ভব রকম ডুবে যায় সে। পৃথিবীর কোনো কিছুই তাকে আকর্ষণ করে না, কিছুই যেন তার মুখে হাসি ফোটাতে পারে না। একজন মেয়ের জীবনের সবচেয়ে বড় সম্পদ স্বামী যখন না থাকে,
তখন বেঁচে থাকার আর কী বা মানে আছে। তবুও সুরাইয়া দিন গুনতে থাকে, স্বামীর অপেক্ষা করতে থাকে। একাকিত্বে বিভোর মানুষ যেমন কল্পনার জগতে বেঁচে থাকেন, তেমনি সুরাইয়াও বাঁচে তার ভ্রমে। কল্পনার জগতে ডুবে দেখেন হাসানুজ্জামান ফিরেছেন। ছোট্ট ইমনকে বড় হতে দেখে অবাক হয়ে গেছেন। যে সুপ্রভার আগমনের খবর তিনি জানতেনই না, সে মেয়েটা কতটা বড় হয়ে গেছে। সুরাইয়া নিজের অজান্তেই কথা বলতে থাকেন ইমনের বাবার সাথে। সময় চলতে থাকে আপন নিয়মে। দিন শেষে রাত নামে, রাত শেষে ভোরের আলো ফুটে, মাস পেরিয়ে যায়, বছরের পর বছর ফোরায়। শোভন, টোকন, ইমন, মিতু আর সুপ্রভা একসাথে বড় হতে থাকে। ধীরে ধীরে সুরাইয়া নিজেকে ঘরবন্দি করে ফেলে। তার আচরণে ব্যাপক পরিবর্তন ঘটে। সুপ্রভা বেশিরভাগ সময় কাটায় ইমনের বয়সী মামাতো বোন মিতুর সাথে, আর ইমনের ভাব হয় শোভন আর টোকনের সাথে। ছোটবেলা থেকেই ইমন বেশ মেধাবী ও গম্ভীর প্রকৃতির। বাবাকে হারিয়ে অন্যের কাছ থেকে পাওয়া অবজ্ঞা আর অবহেলায় তার জীবন কাটতে থাকে। বড় হতে হতে সে যেন আরো চুপচাপ হয়ে যায়। একাকিত্ব আর নিঃসঙ্গতায় সে দিনে দিনে আরো ডুব দেয়। মামার বাড়িতে আশ্রিত হয়ে থাকার কষ্ট, মায়ের দুর্ব্যবহার, নিজের অব্যক্ত ভালোবাসা আরো গম্ভীর করে তুলে থাকে। এমত অবস্থায় সাধারণত যুবক বয়সের ছেলেরা নেশার জগতে ডুব দিলেও ইমন এই কষ্টময় বাস্তব থেকে দূরে থাকার তাগিদে সবসময় বয়ে ডুবে থাকে। তবে এক পর্যায়ে এক দুর্ঘটনায় ইমনের সমস্ত চেনা জগতই এলোমেলো হয়ে যায়। লেখাপড়াতেও আর মন দিতে পারে না। সারাদিনই ভবঘুরের মতো রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। এক পর্যায়ে চরম এক অন্ধকার জগতে হারিয়ে যেতে থাকে। আজন্ম পিতৃস্নেহ বঞ্চিত সুপ্রভার নিজের বলতে আছে মা আর ভাই, কিন্তু তারা দুজনই যেন ভিন গ্রহের প্রাণী। সদা চঞ্চল প্রাণোচ্ছল সুপ্রভা স্বভাবের দিক থেকে ইমনের সম্পূর্ণ বিপরীত, এমনকি পড়াশোনাতেও। পড়তে সুপ্রভার ভালো লাগে না, যার ফলস্বরূপ প্রায় পরীক্ষাতেই সে অনুত্তীর্ণ হয়। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সে বেশ কিছু বিষয় খারাপ করে, যার কারণে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না বলে স্কুল থেকে জানানো হয়। বেচারি সুপ্রভা কোনো উপায়ন্তর না পেয়ে তার মামার অফিসে যায় এবং মামাকে সব খুলে বলে। মামা তার স্কুলে যেয়ে কথা বলবেন বলে সুপ্রভাকে আশ্বস্ত করে তাকে বাসায় পাঠিয়ে দেন। বিকেলে তিনি স্কুলে যেয়ে প্রধান শিক্ষিকার সাথে দেখা করেন এবং কিছু টাকাও প্রস্তাব করেন। এদিকে সুপ্রভা বাসায় ফেরার পর তার মা সুরাইয়া তাকে অনেক বেশি বকাঝকা করেন এবং বাজে কথা বলেন। রাগের বশবর্তী হয়ে তিনি সুপ্রভাকে বলেন যে তিনি সুপ্রভার মুখ দেখতে চান না। সুপ্রভা যেন ছাদে যেয়ে লাফ দিয়ে মরে যায়। কিশোরী সুপ্রভা মায়ের এসব কথা মেনে নিতে পারে না। আবেগী হয়ে সত্যি সত্যি রেলিংবিহীন ছাদ থেকে সে লাফ দেয়। বাড়িতে ফিরে মামা তাকে সুসংবাদ দেওয়ার আগেই এসব অঘটন ঘটে যায়। হাসপাতালে মৃত্যু হয় সুপ্রভার। জামিল সাহেব তার গোটা জীবন টাকা রোজগারের পেছনে ব্যয় করেছেন। তার স্ত্রী সন্তানদের প্রতি বিশেষ নজর দিতে পারেননি। কখতার ছেলেরা সাবালক হয়ে উঠেছে, মেয়েটা বিবাহযোগ্য হয়ে গেছে, এসব তার অজানা। মায়ের অত্যধিক স্নেহ ও নরম স্বভাব এবং বাবার স্নেহ ও শাসনের অভাবে দিন দিন বকে গেছে শোভন আর টোকন। বিভিন্ন রকম কুকর্মে জড়িয়ে গেছে দুভাই। এমন এক পর্যায়ে তাদের বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হন জামিল সাহেব। বাবার সুশাসনের অভাবে সন্তানদের জীবন যে কোন দিকে ধাবিত হয় তার সূক্ষ্ম এক নিদর্শনও বর্ণিত হয়েছে এই গল্পে। জীবনে টাকার ব্যাপক প্রয়োজন থাকলেও শুধুমাত্র টাকাই যে জীবনের সব নয় সেটাও বুঝিয়ে দিয়েছে এই গল্পটি। এক মানব জীবনে সবটাই দরকার, স্ত্রী, সন্তান, সংসার, টাকা সবটা মিলেই জীবন। কিন্তু জামিল সাহেবের কাছে শুধু টাকাই ছিল মুখ্য। সন্তানদের যেন আদর ভালোবাসা দেয়ার বা শাসন করার ফুরসত তিনি কোনোদিনই পাননি। তবে সুপ্রভার প্রতি একটা আলাদা স্নেহানুভূতি সে লালন করে। পিতৃস্নেহ বঞ্চিত এই মেয়েটিকে তিনি মেয়ের মতো ভালোবেসেছেন। শুধুমাত্র এই মেয়েটির কোক পছন্দ বলে তিনি নিজের অফিসে ফ্রিজ কিনে তাতে কোক সংগ্রহ করে রাখতেন, যাতে সুপ্রভা গেলেই খেতে পারে। জামিল সাহেবের স্ত্রী ফাতেমা স্বল্প শিক্ষিত, বোকা ধরনের মহিলা। দাম্পত্য জীবনে তিনি তেমন সুখী নয়। স্বামীর সাথে সেরকম বোঝাপড়া বা ভালোবাসার সম্পর্ক ছিল না কোনোদিনই। মধ্যবয়সে এসে আরও অসুখী হয়ে গেছেন। ছেলে মেয়েদের বিশেষ শাসন করা তার আয়ত্তের বাইরে। সুরাইয়ার সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো না। আজীবন তিনি বাড়ির ভেতরেই কাটিয়েছেন, যার কারণে বিভিন্ন ধরনের উদ্ভট চিন্তাভাবনা তার মাথায় বসবাস করে। শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন রোগ। স্বামীর সাথে বেড়েছে দূরত্ব। জামিলুর রহমানের মেয়ে মিতু উপন্যাসের সবচেয়ে সাহসী চরিত্র। নিজের যা মন চায় কিংবা নিজের যেটা ভালো মনে হয় সেই কাজটা করার সাহস তার আছে। যেখানে ভালোবাসা থাকবে সেখানে অধিকার বোধ ও অভিমানের ব্যাপারটাও আপনা আপনি চলে আসে। মিতুও এর ব্যতিক্রম নয়। ভালোবাসার কারণেই ইমনের একটি কাজে সে ইমনের প্রতি রেগে যায়।
সেই রাগের মাধ্যমে ইমনের প্রতি নিজের অধিকারের কথাটাই যেন অব্যক্ত স্বরে জানিয়ে যায়। এক পর্যায়ে ইমনের প্রতি তীব্র অভিমান নিয়ে সে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, অন্য ছেলের সাথে বিয়েতেও রাজি হয়ে যায়। বেশ কয়েক বছর পর ইমনের চাচা ফিরোজ আসেন ইমনের সাথে দেখা করতে। একসময় চাচা ভাতিজার মধ্যে বেশ ভালো রসায়ন ছিল। আদরের ভাতিজা ইমনকে তিনি হার্ড নার্ড বলে ডাকতেন। এত বছর পরে দুজন দুজনকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। এত বছরে অনেক ঝড় ঝাপটা বয়ে গেছে ফিরোজের জীবনে। চাকরি হারানো, বিদেশগত হওয়া, এক বিদেশি মেয়েকে বিয়ে করা, বিবাহ বিচ্ছেদ হওয়া, জেল খাটা সহ এমনও অনেক নিদারুণ ঘটনা যোগ হয়েছে তার জীবনযুদ্ধে। কোনো এক পীর বাবার কাছ থেকে সুরাইয়া জানতে পারে ইমনের বাবা হাসানুজ্জামান ফিরবেন। তিনি ইমনের বিয়ের দিন ফিরবেন। এ কথা শোনার পর সুরাইয়া ইমনের বিয়ের জন্য মেয়ে দেখতে থাকে, কেননা এতগুলো বছর পর তার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আবার সুরাইয়ার এমন মনে হতে থাকে যে তার ভাবি তার উপর বিরক্ত, তাই তিনি এই বাড়ি ছেড়ে চলে যেতে চান। কিন্তু এ ব্যাপারে ইমনের কিছুটা আপত্তি থাকে, কারণ সে এখনো বেকার। ভাড়া বাসায় উঠতে গেলে টাকার দরকার। সুরাইয়া হিসাব করে দেখে ইমনের বাবার নিখোঁজ হওয়ার 15 বছর কেটে গেছে। কোনো মানুষ 15 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত ধরা হয়। সে হিসেবে নিখোঁজ হাসানুজ্জামানের পরিবার তার অফিস থেকে বেশ কিছু টাকা পাবেন। সুরাইয়া ভাবে যেহেতু ইমনের বিয়ের দিন হাসানুজ্জামান ফিরবেন, সেহেতু তার বাড়ি চেনার প্রয়োজন। তারা যদি অন্যত্র বাসা নেন তাহলে তো হাসান সাহেব তাদের খুঁজে পাবেন না। অনেক কষ্ট করে সুরাইয়া কলা বাগানের সেই বাড়ির নিচতলার সেই বাসাটাই ভাড়া নেন, যেখানে থাকা অবস্থায় ইমনের বাবা হারিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, অনেক খোঁজাখুঁজি করে সেই পুরনো দিনের একরঙা পর্দা কিনে বাসায় লাগান। সুরাইয়া এই বাসার পরিবেশ তার সেই পুরনো সাজানো সংসারের মতো করে গোছানোর আপ্রাণ চেষ্টা করে। ইমনকে নিয়ে সেই বাসায় আবার বসবাস শুরু করেন। ইমনের বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেন। মিতুর বিয়ে ঠিক হয় পারিবারিকভাবে। ছেলে প্রবাসে থাকে। বিয়ের পর মিতুকেও সাথে নিয়ে যাবে। কিন্তু মিতু যে তার মনের গহীনে ইমনের জন্য ভালোবাসা জমিয়ে রেখেছে তা একমাত্র ইমন ছাড়া বাকি সবারই অজানা। বিভিন্ন সময় বিভিন্ন খুনসুটি, ইমনকে বিরক্ত করা, উড়ো চিঠি আদান প্রদানের মাধ্যমে তাদের ভাবেরও আদান প্রদান হয়েছে। ইমন কখনো সরাসরি ভালোবাসার প্রকাশ ঘটায়নি। ইমনের ভালোবাসা তার হৃদয়ের গহীনেই রয়ে গেছে। এখানেও ইমন ছিল পরিস্থিতির শিকার, কেননা সারা জীবন সে বড়লোক মামার বাড়িতে আশ্রিত ছিল। তাই সেই মামাতো বোনকে ভালোবাসার কথা বলা বেমানান। মিতু হয়তো ইমনের চেয়েও ভালো পাত্র পাওয়ার যোগ্যতা রাখে। এরকম নানাবিধ চিন্তার কারণেই হয়তো ইমন তার ভালোবাসা অব্যক্ত রেখেছে। অদ্ভুতভাবে ইমন আর মিতুর বিয়ে হয়। ইমন আর মিতুকে বাসর ঘরে রেখে সুরাইয়া বারান্দায় বসে ইমনের বাবার জন্য অপেক্ষা করতে থাকেন। নিজের বিয়ের দিনে স্মৃতি রোমন্থন করতে থাকেন। তার মনে পড়ে তার বিয়ের দিন তার শাশুড়িও তাকে আর হাসানুজ্জামানকে ঘরে রেখে বারান্দায় বসেছিল। মানুষের জীবন কি চক্রের মতো, শুরু নেই, সমাপ্তি নেই। ঘুরে ফিরে একই ঘটনা প্রবাহ সকল মানুষের জীবনে ঘটে। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মনে কেন আশা, হয়তো তার স্বামী ফিরেছে। কিন্তু দরজার ওপাশে কে, সুরাইয়া সেটা জানে না। জানে না পাঠক, জানে না স্বয়ং লেখকও। অদ্ভুত এক রহস্যের জন্ম দিয়ে সমাপ্তি ঘটে উপন্যাসে। তবে কি সুরাইয়ার অপেক্ষার অবসান ঘটল? সত্যি কি হাসানুজ্জামান ফিরে এসেছেন, নাকি অন্য কেউ? অপেক্ষা উপন্যাসে ফুটে উঠেছে প্রতিটি চরিত্রের জীবন সংগ্রামের নানা দিক। তবুও তারা সুদিনের অপেক্ষায় দিন গুনছে, নতুন আশায় জীবন স্রোতে ছুটে চলেছে। প্রিয় শ্রোতা, আপনাদের কি মনে হয়, হাসানুজ্জামান কি ফিরেছিলেন? ইমন ও মিতু কি তাদের সংসার জীবনে সুখী হয়েছিল? সুরাইয়ার দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটেছিল কি? সুপ্রিয় শ্রোতা,